অনেক দিন বাড়ি থেকে বেরোনো হয়নি, তাই প্রাণটা হাঁসফাঁস করছিল। আজ আর থাকতে পারলাম না, তাই ঠিক করলাম এই বর্ষায় একবার ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসি। বেরিয়ে পড়লাম 3 বন্ধু, আজ বাহন মোটর বাইক। আমাদের বাড়ি যেহেতু পূর্ব মেদিনীপুর, তাই আমরা 116 নম্বর জাতীয় সড়ক ধরে প্রথমে নন্দকুমার, তারপর হলদিয়ার ব্রজলাল চোক হয়ে চৈতন্যপুরের উপর দিয়ে প্রথমে যাব কুকুড়াহাটি, সেখান থেকে ভ্যাসেল ধরে যাব ডায়মন্ড হারবার। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি কুকুড়াহাটি স্টিমার ঘাট। সামনেই রয়েছে বাস অটো স্ট্যান্ড। আমরা বাইকে এসেছি, আপনারা চাইলে সহজেই বাসে করে এখানে আসতে পারেন। সরাসরি বাস না পেলে প্রথমে হলদিয়া চৈতন্যপুর চলে আসুন, সেখান থেকে বাস ধরে 15 মিনিটের মধ্যে চলে আসুন কুকুড়াহাটি। বন্ধুরা, এখন এসে গেছি কুকুড়াহাটি জেটি ঘাট। এটি পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মধ্যে পড়ে। এখান থেকে মূলত 2টি জায়গায় যাওয়া যায়, 1 ডায়মন্ড হারবার এবং 2 রায়চক। ডায়মন্ডের ভাড়া 20 টাকা এবং রায়চকের ভাড়া 13 টাকা। দুটো টিকিট দুটো আলাদা আলাদা কাউন্টার থেকে দেওয়া হয়। আপনার গন্তব্যের নাম দেখে সঠিক কাউন্টার থেকে টিকিট কাটবেন। আবার স্টিমারে ওঠার সময় গন্তব্যের নাম দেখে উঠবেন, না হলে আবার কি, নতুন একটা স্পট দেখতে পাবেন। ভ্যাসেলের সময় হয়ে গিয়েছিল, আমাদের জন্যই দাঁড়িয়েছিল আর জাহাজের মতো হর্ন দিচ্ছিল, তাই আমাদের ছুটে ছুটেই ভ্যাসেল ধরতে হলো। আমাদের স্টিমার ধীরে ধীরে পাড় ছাড়িয়ে নদীর মাঝের দিকে যেতে লাগলো। এখানে নদী অনেক চওড়া, আপনি বুঝতেই পারবেন না এটা নদী না সমুদ্র। হুগলি বা গঙ্গা নদী এখানেই দক্ষিণ দিকে মোড় নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। নদীর দক্ষিণ পাড়ের শহর হলদিয়া, পূর্ব মেদিনীপুর, এবং উত্তর পাড়ের শহর ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। এই তো কয়েকশো বছর আগে এই জায়গাটির নাম ছিল হাজিপুর। হজ যাত্রীদের জাহাজ এখানে নোঙর করা হতো। এই সময় পর্তুগিজদের ঘাঁটি ছিল এখানে। পরে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আধিপত্য প্রতিষ্ঠা করে, আর তখন থেকে জায়গাটির নাম পরিবর্তন হয়ে হয় ডায়মন্ড হারবার। নদীর ধারে ব্রিটিশরা গড়ে তুলেছিল বিশাল দুর্গ। কেল্লার নিরাপত্তার জন্য 10টি কামান রাখা হয়েছিল। ছিল বিশাল লাইট হাউস এবং ওয়াচ টাওয়ার। এক সময় গরিব মাঝিরা এখানে চিংড়ি মাছ ধরতে আসতো, তাই জায়গাটি চিংড়িখালি হিসাবেও পরিচিত ছিল। স্থানীয় মানুষেরা একে পুরাতন কেল্লা বলেই ডাকেন। কেউ কেউ বলেন দুর্গটি ইংরেজ নয়, পর্তুগিজরাই তৈরি করেছিল। যাই হোক, এখন আর সেই দুর্গ নেই, রয়েছে ধ্বংসাবশেষ, স্মৃতি
আর নস্টালজিয়া। বৃষ্টির মরশুমে ডায়মন্ড হারবার অপরূপ হয়ে ওঠে। গঙ্গা তখন বেশি সতেজ এবং সবুজ। বর্ষাকালে এখানে এসে টাটকা ইলিশ খাওয়ার মজাই আলাদা। পর্যটকরা এখানে এসে ইলিশ সংগ্রহ করে বাড়ি নিয়ে যান। পশ্চিমবঙ্গের অন্যতম বড় মাছের বাজার নগেন্দ্র মার্কেট এই নদীর পাড়েই গড়ে উঠেছে। পিকনিক স্পট হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে ডায়মন্ড হারবার। নদীর ঢেউ আর নৌকোর আনাগোনা দেখে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। এছাড়া অল্প খরচে গঙ্গা বিহারের সুযোগ তো আছেই। এখানে এলে সূর্যোদয় এবং সূর্যাস্ত চাক্ষুষ করতে ভুলবেন না। কুকুড়াহাটি থেকে ডায়মন্ড হারবার যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ে আপনার মনের সকল ক্লান্তি ভুলিয়ে দেবে এই অপরূপা নদী। মাঝে মাঝে চোখে পড়বে জেলেদের ছোট্ট ছোট্ট নৌকো। তারা সদা ব্যস্ত মাছ সংগ্রহ করার জন্য। এরাই বর্ষাকালে এই নদী থেকে প্রচুর ইলিশ সংগ্রহ করে আর নৌকাতে বেঁধে রাখে ভারতের জাতীয় পতাকা। একটা সময় এই নদীতেই পাড়ি দিত অনেক বড় বড় জাহাজ, কিন্তু আজ নদীর নাব্যতা কমে গেছে। তাই বড় বড় জাহাজের আনাগোনা এখানে প্রায় নেই বললেই চলে। কিন্তু আপনি এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট মালবাহী জাহাজ দেখতে পাবেন। এখনও আমরা দেখছি একটি মোটামুটি বড় সাইজের জাহাজ নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছে। ডায়মন্ড হারবার থেকে প্রায় 22 কিলোমিটার দূরে ঐতিহাসিক জনপদ ফলতা। যেতে পারেন সেখানেও। পারলে সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রমেও ঘুরে আসতে পারেন। তাছাড়া পারলে যেতে পারেন দীর্ঘ বালুকাবেলা বকখালি। দূরত্ব 80 কিলোমিটার। বকখালির পাশেই রয়েছে ফ্রেজারগঞ্জ। ডায়মন্ড হারবার থেকে 40 কিলোমিটার দূরে রয়েছে রায়দিঘি। এখানে এলে আপনি সুন্দরবনের শোভা উপভোগ করতে পারবেন। তাছাড়া এখানে ওখানে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে আছে। তাছাড়া এখান থেকে যেতে পারেন কপিল মুনির আশ্রম গঙ্গাসাগর। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। এত সুন্দর নদী থেকে আসতে ইচ্ছে করছিল না। ডায়মন্ড হারবার পর্যটন মূলত এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যেটি থেকে সামনে এলেই দেখতে পাবেন একটি বড় রাস্তা, যার বাম দিকে গেলে আপনি পৌঁছে যাবেন রায়চক কিংবা গড়চুমুক পর্যটন কেন্দ্রের দিকে, এবং যদি আপনি ডান দিকে যান তাহলে চলে যাবেন রায়দিঘি, ফ্রেজারগঞ্জ, বকখালি। এসেই আমাদের চোখে পড়ল সারি দিয়ে প্রায় 50 থেকে 100টি ইলিশ মাছের দোকান এবং
ইলিশের সাইজও প্রচুর বড় বড়। আপনি এখানে 2 থেকে 3 কেজি সাইজের ইলিশও পেয়ে যাবেন। আমরা দাম করছিলাম, আমাদের 1 কেজি সাইজের ইলিশের দাম বলল 1100 টাকা কেজি এবং 2 কেজি সাইজের ইলিশের দাম বলল 2600 টাকা কেজি। তাছাড়াও ছোট সাইজের ইলিশও এখানে দেখতে পেলাম। ইতিহাস থেকে জানা যায়, ইংরেজ শাসনকালে এই জায়গাটির নাম হয় ডায়মন্ড হারবার। একবার এক ইংরেজ সাহেব নদীর পাড়ে বসে সকালের প্রাতরাশ সারছিলেন। তখন নদীর জলের ওপর সূর্যের প্রথম কিরণ পড়েছে, আর জলের ঢেউতে জলের কণাগুলো মুক্তোর মতো চকচক করছিল। তখন তিনি এই বন্দরের নাম দেন ডায়মন্ড হারবার। আবার কেউ কেউ বলেন, এক ইংরেজ সাহেব এখানে ইলিশের চকচকে আঁশ দেখে এই জায়গার নাম দেন ডায়মন্ড হারবার। এবার আমরা একটি টোটো ধরলাম। গন্তব্য নগেন্দ্র বাজার ফিশ মার্কেট। ভাড়া পড়েছিল জনপিছু 10 টাকা করে। আসলে আমরা সবাই জানি এখানে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম বড় ইলিশের বাজার, আর এখানে বেশিরভাগ ইলিশই নদীর, তাই স্বাদেও এখানকার ইলিশ শ্রেষ্ঠ। পাইকারি ও খুচরো সব রকমের ইলিশই এখানে পাওয়া যায়। তবে যদি আপনি মনে করেন এখানে এসে একটি ইলিশ কিনে অনেক কম টাকায় বাড়ি নিয়ে যাবেন, তাহলে ভুল করবেন। খুচরো ইলিশের দাম আপনার বাড়ির কাছেও যা, এখানেও তা। তবে যদি 10 অথবা 40 কেজি মাপের পাইকারি কেনেন, তাহলে খুচরোর থেকে প্রায় 40 থেকে 60% করে কম টাকায় ইলিশ কিনতে পারবেন। তার পদ্ধতিও রয়েছে। যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে তা জানাবো। এইমাত্র এসে পৌঁছালাম ডায়মন্ডের সবথেকে বড় ইলিশ তথা সামুদ্রিক মাছের সবথেকে বড় খুচরো ও পাইকারি বাজার নগেন্দ্র মার্কেটে। প্রথমেই চোখে পড়ল বাগদা, গলদা, পমফ্লেট আর ইলিশ মাছ। 60 গ্রাম সাইজের বাগদার দাম বলছে 500 টাকা কেজি, যা আমার বাড়ির কাছে বা আপনার বাড়ির কাছে অন্তত 800 টাকা কেজি দরে বিক্রি হয়। আমরা এখানে এসেছি বিকেল 4টেতে, তাই বাজার প্রায় ফাঁকা, লোকজনও নেই আর মাছও তেমন নেই। জিজ্ঞেস করে জানলাম এই বাজারের বিকেলের আড়ত শুরু হয় 5টার সময়, তাই এখনো কোনো পাইকার আসেনি বা মাছও নিয়ে কোনো মাঝি ভাই বাজারে আসেননি। এখনো বাজার শুরু হতে প্রায় 1 ঘন্টা বাকি। চোখে পড়ল দুদিকে সারি দিয়ে রয়েছে অসংখ্য মাছের আড়ত, মাছের দোকান। নগেন্দ্র বাজার বলতে আমরা মূলত এই গলিটাকেই বুঝি। একটা রাস্তা এবং এই রাস্তার দৈর্ঘ্য প্রায় 400 মিটার, যার 2 দিকে রয়েছে প্রচুর মাছের দোকান, মাছের আড়ত। একটু এগোতেই চোখে পড়ল খুব বড় সাইজের ইলিশ, প্রায় 2.5 কেজি। গায়ের রঙও খুব ভালো, কিন্তু দামটা
অত্যন্ত বেশি। 2.5 কেজি সাইজের ইলিশের প্রতি কেজি ইনি দর দিয়েছেন আমাদের 3,200 টাকা করে। রাস্তার দুই দিকে সারিবদ্ধভাবে মাছের দোকানগুলি রয়েছে। কথা বলতে বলতে হঠাৎ দেখলাম এক মাঝি অনেকগুলো মাছের ঝুড়ি নিয়ে উপস্থিত। তাতে রয়েছে অনেক রকমের মাছ, বাঁশপাতা মাছ, ভোলা মাছ, শাকি মাছ, তারই মাছ, আরও অনেক মাছ। মাছগুলো খুব টাটকা, এখনো বরফ দেওয়া হয়নি। পাইকারির ডাক শুরু হতে অনেক সময় বাকি ছিল, তাই তারা ওজন অনুযায়ী মাছগুলিকে বেছে নিচ্ছে। এই দেখুন সেই মজাদার জিনিস। এটা কোনো কাঠ বা তক্তা নয়, এটা ইলিশ মাছের চাই। কোনো ইলিশ মাছ যদি দীর্ঘ সময় ধরে না বিক্রি হয়ে নষ্ট হয়ে যায়, তাহলে সেগুলিকে এইভাবে নুন আর হলদি দিয়ে সংরক্ষণ করা হয়। একটি আড়তে এসে দেখলাম ইয়ামোটা ইল মাছ। তারপর দেখলাম প্রচুর মানুষের ভিড়। কেউ এসেছে মাছ বিক্রি করতে, কেউ আবার কিনতে। দেখুন, এগুলো টুনা ফিশ। এই মাছ প্রায় 300 কেজি পর্যন্ত বড় হয়ে থাকে। এরপর পাশেই দেখতে পেলাম প্রায় 400 গ্রাম সাইজের পমফ্রেট মাছ। এই মাছটি পাইকারি দর পেয়েছে 320 টাকা। তাছাড়া নাম না জানা অনেক মাছই দেখলাম, আপনারাই দেখুন। দুর্লভ প্রজাতির কিছু মাছও চোখে পড়ল, যেমন ছুরি, লাইট্টা, খল্লা, কোরালি, চেলা, শঙ্কর আর নোনা পার্সে। এরপর নগেন্দ্র বাজারকে বিদায় জানিয়ে আবার জনপ্রতি 10 টাকা করে দিয়ে টোটোতে চেপে ডায়মন্ড হারবার জেটি ঘাটে এলাম। এখানে নদীর তীরে থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। অল্প খরচে থাকার জন্য সাগর সঙ্গম বা শ্রদ্ধাঞ্জলি হোটেল খুব ভালো। তবে আপনি যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির হোটেল খোঁজেন, তাহলে ব্রেথিং আর্থ কিংবা রায়চকের গার্ডেনিয়া 29, ঋষালয় বা ডায়মন্ড গার্ডেন রিসর্ট উল্লেখযোগ্য। ফেরার সময় জেটি ঘাটে দেখলাম সবগুলো ইলিশের দোকানই খুলে দিয়েছে।
200 গ্রাম থেকে প্রায় 3.5 কেজি ওজন পর্যন্ত ইলিশ পাওয়া যাচ্ছে। সত্যি এখানে ইলিশের গায়ের রং একেবারে সাদা চকচকে। ইলিশ যে রূপোলি ফসল তা ডায়মন্ডের ইলিশকে দেখলেই বোঝা যায়। দাম কিন্তু আমার একটু বেশিই মনে হলো। এখানে 1.5 কেজি সাইজের ইলিশের দাম বলছে 2200 টাকা কেজি। ফেরার পথে হলদিয়ার চৈতন্যপুরে নগেন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারে হালকা টিফিন করলাম ও সঙ্গে বাড়ির জন্য কিছু মিষ্টিও নিলাম। এটি এখানকার বিখ্যাত দোকান, অনেক পুরনো। বাড়ি ফেরার পথে মহিষাদলের আগে একটি খুব সুন্দর কালী মায়ের মন্দির দেখতে পেলাম, আর দেখা মাত্র দাঁড়িয়ে গেলাম। প্রথমে ভেবেছিলাম এটি বাঁশ এবং কাপড় দিয়ে তৈরি মণ্ডপ, কিন্তু পরে দেখলাম আসলে এটি কংক্রিট দিয়ে তৈরি, ইট বালি সিমেন্ট পাথর দিয়ে তৈরি কালী মাতার মন্দির। খুব সুন্দর লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমিও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আনতে পারব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।